এবারে যে বিধানসভা যে অধিবেশন পেশ হলো, সেই অধিবেশনে রাজ্যের বাজেট পেশ হলো। সেই বাজেটে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা, আর এসটি এসসিদের 1700 টাকা করা হলো। আর সেই জায়গায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন, যদি আমরা ক্ষমতায় আসি লক্ষ্মীর ভান্ডারের টাকা 3000 করে দেওয়া হবে। কি বলবেন? উনি প্রথমেই বলবো যে দিল্লিতে তো ওনাদের সরকার হলো এবং কেন্দ্রে তাদের সরকার বসে আছে। তো প্রথমে তারা যে রান্নার গ্যাসটা এটা ফ্রি করে দেখাক না। আর একটা ঘটনা হলো যে দিদি যে আজকের যে উন্নয়নের পাঁচালী যেভাবে আগিয়ে নিয়ে যাচ্ছে, বা তিনি যে লক্ষ্মীর ভান্ডার 1000 থেকে 1500 টাকা করলো এবং এসটি ওবিসি 1200 থেকে 1700 টাকা করলো, এখন উনি বলছে যে আমরা যদি সরকারে আসি তাহলে 1500 থেকে 3000 টাকা করে দেব। তাহলে তারা তো এর আগেও মানে নোটবন্দি করে বলেছিল যে আমরা কালো টাকা ফেরাবো এবং গোটা ভারতবাসীকে আমরা 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেব। তাহলে সেই কথাটা কি তারা রাখতে পেরেছে? সুতরাং এনারা গাছে কাঁঠাল গোপে তেল, কখন কি বলে ঠিক নেই, এবং এনারা মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে বাস করছে এবং এনারা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিটা করছে, যার কারণে এই ধরনের কথা বলছে। এদের কথা বাংলার মানুষ কোনো গুরুত্ব দেয় না। বাংলার মানে যতই পাঠাও ইডি, বাংলায় জিতবে আবার দিদি। যতই করো হামলা, এই বাংলায় কিন্তু আবার জিতবে বাংলা। তৃণমূল কংগ্রেস আবার জিতবে। এবং যত বেশি তৃণমূল কংগ্রেসের পিছনে লাগা হয়েছে, সেখানে 2011-তে যখন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোট হয়েছিল তখন তৃণমূল কংগ্রেস সিট পেয়েছিল 184টা, এবং 2016-তে যখন তৃণমূলের পিছনে আরো বেশি লাগা হয়েছিল সেখানে পেয়েছিল 211টা। 2021-এ আরো বেশি লেগেছিল, সেখানে পেয়েছিল 213টা। 2026-এর নির্বাচন বিজেপি যেটা মনে করছে এসআইআর নিয়ে সাধারণ মানুষকে যে হয়রানি দিয়েছে, তাতে গোটা বাংলার মানুষ এক হয়ে গেছে। এবং 2026-এর নির্বাচনে মানে দিদিকে 250-এর বেশি আসন গিফট করবে এই বাংলার মানুষ। তার জন্য এরা এই বিভ্রান্ত ছড়াচ্ছে। কখনো দেখছেন অগ্নিমিত্রা পলকে দিয়ে মুসলিমদের বিরুদ্ধে বলাচ্ছে, কখনো বা হরিণগাড়ার বিধায়ককে দিয়ে বলাচ্ছে। এগুলো মানে সম্পূর্ণ এদের একটা চাল। এ নিয়ে বাংলার মানুষ কোনো কিছু ভাবে না। আমাদের দিদি অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কিছু ভাবছে না। কিন্তু নওশাদ সিদ্দিকী বলছে যে ভাতা না দিয়ে কর্মস্থান করলে যুবকদের সুবিধা হবে। এখন উনি তো বিজেপির দালাল, কারণ ওনার গত পরশুদিনকে বিধানসভার লাস্ট বিধানসভা হয়ে গেছে। উনি এখন ওনার যে গাড়িতে যে নেম প্লেটটা ব্যবহার করে এমএলএ বলে লেখা, উনি ওইটার আশায় ছুটে বেড়াচ্ছে যে কিভাবে একটা সিট অন্তত বার হবে, আমি সেই কেন্দ্র বাহিনী নিয়ে ঘুরবো। মোটামুটি ইনি এই আশায় পড়ে আছে। তার আশা বৃথা আশায় পরিণত হবে। কিন্তু গোটা মুসলিম সমাজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানে আমরা মানে কংগ্রেস সিপিএম এবং যে আমাদের যে মানে সংযুক্ত মোর্চা জোট হয়েছিল, আমরা বড় ভরসা করে ওনাকে কিন্তু বিধানসভাতে পাঠিয়েছিলাম। কিন্তু তিনি সেই কথা অনুযায়ী কোনো কাজ করতে পারেনি। বলেছিল যে আমি জিতি হারি ভাঙড়ে হসপিটাল করব। হসপিটাল কি হয়েছে? উনি ভাঙড়ে কোনো উন্নয়ন করতে পারেনি। উনি বলেছিল ওনারা যে মানে এত কোটি কোটি টাকা তুলেছে, মানে ওনাদের ফুরফুরা শরীফের যে সংস্থাটা খাড়া করে বলেছিল, সেটাও কার্যত ফিকে সেই পর্যন্ত করতে পারিনি। নলেজ সিটিটা করতে পারিনি, পুরোপুরি ছোট করে একটা দেখিয়েছে, ভালোভাবে ঠিক মতো করতে পারিনি। কারণ এরা বিজেপির দালাল, বিজেপির চর হিসেবে কাজ করছে। এনাদের কোনো অস্তিত্ব নেই বাংলায়। 26-এ বিধানসভা পশ্চিমবঙ্গে, আর এই বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ভাঙড় তত উত্তপ্ত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শাসক এবং বিরোধী তারা বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ছে। কি বলবেন? দেখুন, বিরোধী তো সৃষ্টি করছে। ক্যানিং থেকে আসা যে হারমাদ, তিনি একজন বহিরাগত, এবং সেই সুদূর জাঙ্গিপাড়া থেকে ফুরফুরা শরীফ থেকে যিনি আসছে নওশাদ সিদ্দিকী, তিনিও বহিরাগত। তাহলে সেখানে দুজন পাল্লাপাল্লি দিচ্ছে। তাহলে এখানে নওশাদ সিদ্দিকী যে আইএসএফ দলটা করছে, তাহলে নওশাদ সিদ্দিকীকে তোলানোর মালিক, আমি তো বলবো আইএসএফ দল প্রতিষ্ঠাতা করার মালিক একমাত্র ক্যানিং থেকে আসা হারমাদ শওকত মোল্লা। কারণ তিনি যদি কাজদিয়াতে যে ঘটনাটা 2021-এ ঘটেছিল, তিনি যদি তাদের পিছনে না লাগতো, এই আইএসএফ দল খাড়া হতো না। তাহলে তিনি আজকের যেভাবে তিনি ভাঙড়ের কোঅর্ডিনেটর, কথার অর্থ কি? যে সেখানে দিদির যে উন্নয়নের পাঁচালী আছে সেগুলো খোঁজ খবর নেওয়া। তাহলে তিনি যে একেবারে বাগবিতণ্ডায় বারবার জড়াচ্ছে, তাহলে এতে কিন্তু দলের ভিতরে থেকে আলটিমেটলি তিনি বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। তিনি মৌলবাদী শক্তি আইএসএফ দলকে সুবিধা করে দিচ্ছে। কারণ গতকালকে আপনারা দেখলেন জয়প্রকাশ মজুমদার কি বললো। কালকে যে বললো যে জানারা যে 3টে অঞ্চল হেরেছিল, সেই 3টে অঞ্চল যদি ফের হারে
তাহলে তাদেরকে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। দল কি ওনাকে বলার পারমিশন দিয়েছে, না উনি তৃণমূল কংগ্রেস দলের ঠেকা নিয়ে রেখে দিয়েছে? তৃণমূল কংগ্রেস দলটা আমরা অ্যাজ এ দিদির সৈনিক, অ্যাজ এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমরা দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ পানে তাকিয়ে আমরা দলটা করছি। এবং দিদি যে আজকের যে বারবার যে মানুষের অধিকার আদায়ের জন্য তিনি সুদূর সুদূর দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছে এসআইআর এর বিরুদ্ধে, এবং তিনি মা বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছে 1000 থেকে 1500 টাকা করেছে, এবং এসটি ওবিসি মহিলাদের 1200 টাকা থেকে 1700 টাকা করেছে, এবং বেকার যুবকদের জন্য যারা মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর পর্যন্ত তাদের 5 বছরের একটা ভাতার ব্যবস্থা করেছে 1500 টাকা করে, যাতে তারা সেই টাকাটা পেয়ে তারা একটা সুস্থ জীবন গড়ে তুলতে পারে এবং একটা অন্য কাজ কাম খুঁজে নিতে পারে। তাহলে সেক্ষেত্রে আজকের দলের ভিতরে থেকে দলের সঙ্গে গাদ্দারি করছে। ইতিমধ্যে খবর আছে যে তিনি যে ফেব্রুয়ারির যে 15 তারিখ যে মিটিংটা করবে, মানে আপনার পাগলাহাট থেকে ঘটকপুকুর পর্যন্ত, কেন এই জায়গাটায় রাস্তায় কোনো মিটিং হয়? রাস্তায় মিটিং ওই রোডটাতে বাসন্তী হাইওয়েতে মানে 11টা রুটের বাস চলে, তাহলে জনজীবন বিপন্ন হবে। সাধারণ যারা গরিব মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, তারা যেতে গেলে তাদের সমস্যা হবে। মানে আসলে তিনি যে কোনো জায়গায় একটা স্থায়ী মিটিং এর জায়গা চয়েস করবে, তারা সেই মিটিং এ বারবার চেয়ার ফাঁকা থাকছে, কারণ তিনি দলের ভিতরে থেকে দলের সঙ্গে গাদ্দারি করছে। এবং তিনি যে এই মিটিংটা করছে তাতে আলটিমেটলি দলের বদনামের শিকার হবে। কারণ প্রতিনিয়ত ইনি তো এই মিটিংটা পোলেরাট 2 অঞ্চলে শামনগর থেকে পাওয়ার গ্রিড বা নূতনহাট বাজার পর্যন্ত করতে পারত, কারণ তার ভাঙড় বিধানসভায় জনসমর্থন নেই। তিনি ওই মিটিংটা ওই জায়গায় করছে কারণ সাঁকসার এবং ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম থেকে মানুষদেরকে চাপ দিচ্ছে যে ওই মিটিংয়ে তারা বিভিন্ন রাস্তা আছে আসার মতো ওই জায়গায় ওই প্লেসে যে তিনি লোক দেখাবে। কিন্তু দল কিন্তু আলটিমেটলি ভেবে নিয়েছে যে এর পিছনে কোনো লোক নেই, এর পিছনে কোনো জনসমর্থন নেই। এই যে শাসক এবং বিরোধীদের বাক্য বিনিময়ে ভাঙড় বা পশ্চিমবঙ্গের মানুষ আশঙ্কা প্রকাশ করছেন যে 2023-এ পঞ্চায়েতে যে রক্তক্ষয়ী পঞ্চায়েত হয়েছিল সেই রকমই না 26-এ রক্তক্ষয়ী বিধানসভা ভোট হয়। আপনি ভাঙড়ের ভূমিপুত্র এবং তৃণমূল দলের একজন সৈনিক, সেই হিসেবে কি বলবেন, কি করবেন এইটাকে যাতে রোখা যায়? না, দলকে বারবার বার্তা দিচ্ছি, দল ভাঙড় নিয়ে অত্যন্ত চিন্তিত এবং চিন্তা ভাবনার ভিতরে আছে। আর এটা আমরা ভাঙড়ের ভূমিপুত্র হিসাবে আমরা রক্তক্ষয়ী ইলেকশন কখনো চাই না, এ কিছুতেই হতে দেব না। এটা খুব দায়িত্ব সহকারে বলছি, কারণ আমরাও খুব চিন্তিত আছি, কারণ ইলেকশন খুব কাছাকাছি এসে যাচ্ছে। বারবার দলকে বার্তা দিচ্ছি, গতকালকেও দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে মানে কথা হয়েছে কালকে। দল অত্যন্ত চিন্তিত ভাঙড় নিয়ে, এই ভাঙড়ের সুদিন ফিরবে, একটু সময়ের অপেক্ষা। এই যে আপনি বললেন যে ভোট খুব কাছাকাছি এসে গেছে আর সত্যি যে কোনো মুহূর্তে ভোট ঘোষণা হয়ে যেতে পারে, ভাঙড়ের যে 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের রূপরেখা কি? দেখুন, ভাঙড় তৃণমূল কংগ্রেস জিতবে, দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ পানে তাকিয়ে জিতবে। ভাঙড় যোগ্য ভূমিপুত্রদের দ্বারা জিতবে, কোনো বাইরে থেকে হারমাদের দ্বারা ভাঙড় জিতবে না। কি বলবেন? সেটা তো কালকে জয়প্রকাশ মজুমদার, যিনি দলের মুখপাত্র, তিনি তো বলে দিয়েছে যে ওনার কথাকে আমরা গুরুত্ব দিই না। দল কিন্তু ওনার কথাকে কোনো গুরুত্ব দেয় না। উনি কালকে যেটা মেসেজ আছে, উনি সম্পূর্ণ দলের বাইরে গিয়ে এইগুলো করছে। এটা সম্পূর্ণ মানে উনি যা করছে আলটিমেটলি দলকে বিপাকে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং তিনি যে মানে করাপশন, তিনি যে দুর্নীতিবাজ, হয়তো তার কোনো চিন্তা ভাবনা আছে আগামী দিনে বিজেপিতে নাম লেখানোর বা এসএফ নাম লেখানোর, যার জন্য তিনি এই ধরনের মন্তব্য করছে। এই মন্তব্য থেকে আমি সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বলবো যে আপনারা এর মন্তব্য থেকে দূরে থাকবেন, কারণ দল একে নিয়ে কোনো কিছু ভাবছে না বর্তমান। এর আগে আমরা দেখেছি আরাবুল থেকে শুরু করে বিভিন্ন তৃণমূলের শীর্ষ নেতারা যারা তৃণমূলের অন্দরে মানে বাইরে অন্য কথা বলেছে তাদের দল থেকে সাসপেন্ড করেছে। তাহলে সরকারমূলক মন্তব্য নিয়ে কি বলবেন? দেখুন, দল অত্যন্ত ভাঙড়ের বিষয়টা নিয়ে, ক্যানিং পূর্ব নিয়ে দল অত্যন্ত ভাবছে। দল নিশ্চয়ই একটা সুচিন্তা ধারার মধ্যে দিয়ে এই ফেব্রুয়ারি মাসের ভিতরে একটা সিদ্ধান্ত নেবে, এতটুকু মেসেজ আছে আমার কাছে। সরকারমূলক ভাঙড়ের প্রার্থী আছে না, সেটা আমি কেন বলতে যাব? কে প্রার্থী হবে না হবে সেটা দল সিদ্ধান্ত করবে। ভাঙড়ে প্রার্থী কে হবে, কোন ভূমিপুত্র হবে, বা কাকে দিলে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসটা জিতবে, সেটা দল সিদ্ধান্ত করবে, দিদি সিদ্ধান্ত করবে, আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত করবে। আপনি বললেন যে শীর্ষ নেতৃত্বে ভাঙড় নিয়ে আলোচনা চলছে, তো ভোট আপনি বললেন যে ভোট খুব কাছাকাছি এসে গিয়েছে, তো এখনো পর্যন্ত প্রার্থীর চয়ন কি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়েছে? না না না, প্রার্থী দেখুন,
প্রার্থী লিস্টটা অনেক আগে থেকেই হয়ে যায়, যে কোনো দলের প্রার্থী লিস্টটা অনেক আগে থেকেই হয়ে যায়, সেটা বহিঃপ্রকাশ হয় সেদিনই, যেদিনকে দলের শীর্ষ নেতৃত্বরা বসে সিলেক্টেড করে যে কোন জায়গায় কে দাঁড়াবে। এটা এখনো কোনো কিছু মানে এখনো বাইরে প্রকাশ হয়নি। এটা হয়তো আমার কাছে যতটুকু মেসেজ আছে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রার্থী ডিক্লিয়ারেশন দিয়ে দেবে। এই যে আপনি একটু আগে বললেন, কথা শুরু করার সঙ্গে সঙ্গে বললেন যে আইএসএফ কে দল তৈরি করতে আপনাদের ভাঙড়ের যিনি অবজারভার আছে তার জন্য ভাঙড়ে আইএসএফ বা পশ্চিমবঙ্গ আইএসএফ দল তৈরি হয়েছে। তো সেটা আপনি বুঝতে পারলেন না, আপনার দলের শীর্ষ নেতৃত্ব বা এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীও বুঝতে পারছেন না এটা বিষয়টা? দেখুন, অবজারভার বলে কোনো মডেল নেই, উনি হচ্ছে কোঅর্ডিনেটর, আর উনি ক্যানিং পূর্বের এমএলএ, এবং ভাঙড়ে কয়েকজনকে তিনি পুষে রেখে দিয়েছে, যারা যে কয়েকজন এখনো পর্যন্ত তানাকে বারবার ডেকে নিয়ে আসছে। সেই কয়েকজন যদি তার পিছন থেকে যদি চলে যায়, কিন্তু সে ভাঙড়ে আসতে পারবে না। সাথে একটা প্রশাসনিক দিক তাকে সহযোগিতা করছে। এর জন্য আমি আবেদন করেছি উচ্চ স্তরে দলের আধিকারিকদের কাছে যে ভাঙড়ে যে কটি যে 3টে থানা থেকে 8টা থানা হলো, বিশেষ করে 3টে থানার ওয়াসি চেঞ্জ করার জন্য। কারণ 3টে থানার ওয়াসি সম্পূর্ণ তার কথা শুনে চলছে। কোন কোন থানা? সেটা আছে ভাঙড় আছে, কোলাঘাট থানা আছে, উত্তর কাশীপুর থানা আছে। আর কিছু বিজেপির বিধায়িকা অগ্নিমিত্র পল তিনি বলছেন যে মাদ্রাসাতে জঙ্গি তৈরি হয় যারা মাদ্রাসায় পড়াশোনা করে, এর সঙ্গে কি আপনি একমত হবেন? দেখুন, একটা কথা বলি, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম এটা শেখায়, ইসলাম হচ্ছে ত্যাগের ধর্ম। ইসলামে পবিত্র কোরআন শরীফে বলা আছে, 82 বার বলা হয়েছে যে তোমরা নামাজ কায়েম করো এবং অসহায় মানুষের পাশে দাঁড়াও। মনুষ্যত্ব কি জিনিস, মানুষের সঙ্গে কিভাবে আচার আচরণ করতে হবে বা দুনিয়াদারি কিভাবে করতে হবে, ইসলাম এটা শেখায়। মাদ্রাসায় কিভাবে তারা ভবিষ্যৎকে উজ্জ্বল করবে তানাদের, এইগুলো শেখানো হয়। কোরআন শরীফ শেখানো হয়, সাথে হাদিস কোরআন শেখানো হয়। তাহলে তিনি যে এই কথাগুলো বলছে, আসলে এদের মুখ থেকে তো এই ধরনের কথা বার হয় না। এদের কথা বলানোর লোক যারা আছে তারা দিল্লিতে বসে আছে, কারণ এরা এই ধরনের বলবে। এই হরিণঘাটার বিধায়ক কিছুদিন আগে দেখলেন কোরআন শরীফ নিয়ে কতটা ব্যঙ্গ করলো, হাজার হাজার সেখানে এফআইআর জমা হলো। হরিণঘাটার বিধায়ক কি অ্যারেস্ট হলো? এদিকে আসানসোলের যে